বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন বিএইচএমএস আছি আপনাদের সাথে। অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্টের অবস পার্টটা নিয়ে আপনাদের সাথে আজকে 4 তারিখ 4/9/2024 আজকে আমাদের 11তম ক্লাস অবস্টেট্রিক্সের। আমাদের আজকের বিষয় হচ্ছে অস্বাভাবিক প্রসব। এর মধ্যে আমরা আজকে যা পড়বো তা হলো প্রসবের প্রতিবন্ধকতাগুলো, অস্বাভাবিক প্রেজেন্টেশন, এর মধ্যে আছে ব্রিজ প্রেজেন্টেশন, ট্রান্সভার্স লাই, ফেস প্রেজেন্টেশন, ব্রো প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন, অক্সিপিটো পোস্টেরিয়র প্রেজেন্টেশন এবং কর্ড প্রেজেন্টেশন। এগুলি আজকে আমাদের বিষয়। তো আসুন আমরা শুরু করি। প্রসবের প্রতিবন্ধকতা। প্রসবের প্রতিবন্ধকতা বলতে আমরা কি বুঝি? প্রসবের প্রতিবন্ধকতাটা হচ্ছে শারীরিক কিংবা মানসিক কোনো সমস্যা যার কারণে প্রসব নর্মাল ডেলিভারিটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং প্রসবকে জটিল করে তুলছে। হয়তো সময় লাগছে বেশি, কিংবা মা ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, কিংবা শিশুর সমস্যা হয়ে যাচ্ছে ফিটাসের। তো এটাই হলো প্রসবের প্রতিবন্ধকতা। এটা অনেক কারণেই হতে পারে। প্রথমত যে কারণটা হয় সেটা হচ্ছে শিশুর অবস্থানগত কারণ, মানে হচ্ছে যেটা প্রেজেন্টেশন। আমরা জানি আমরা কিন্তু নর্মাল ডেলিভারি আগেই পড়ে এসেছি। এখন যে আমরা অস্বাভাবিক প্রসব করছি, আমরা আগে নর্মাল যেটা সেটা পড়ে এসেছি। আমরা নর্মালটা জানি যে সেফালিক প্রেজেন্টেশনটা হবে নর্মাল প্রেজেন্টেশন। কিন্তু যদি শিশুর ভুল অন্য ধরনের কোনো প্রেজেন্টেশন হয়, যেটা ব্রিজ কিংবা ট্রান্সভার্স এই টাইপের কোনো প্রেজেন্টেশন চলে আসে, সেটা হচ্ছে শিশুর ভুল অবস্থান এবং এই কারণে প্রসবে প্রতিবন্ধকতা আসতে পারে, বিলম্ব হতে পারে, কিংবা এর চেয়েও বেশি জটিলতা তৈরি হতে পারে মায়ের অথবা শিশুর জন্য, অথবা দুইজনের জন্যই। আরেকটা হলো মায়ের পেলভিসের আকার। অনেক মায়েদের দেখা যায় পেলভিসের আকারটা যথেষ্ট বড় নয় শিশুর তুলনায়। তো এটা আমরা আজকাল এই প্রতিবন্ধকতাগুলি আমরা খুব সহজেই কাটাতে পারি কিভাবে? শুধুমাত্র একটা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে, যে শিশুর অবস্থানটা কেমন আছে, পেলভিসের জায়গাটা কতটুকু মায়ের। তবে এটা মনে রাখতে হবে যে পেলভিসটা যদি ছোট থাকে বেশিরভাগ সময়, কিংবা এটা নর্মাল যে যখন ডেলিভারির সময় অন্য কোনো জটিলতা না থাকলে মায়ের পেলভিসের আকারটা এমনিতেই তখন একটু বাড়ে, হাড় সরে একটু জায়গা হয়ে যায় তখন সন্তান ডেলিভারির জন্য। তো কিন্তু অনেকে মায়েদের বংশগত কারণ কিংবা শারীরিক ফিগারটাই এমন থাকে, যে শারীরিক আকারটা এমন যে তার পেলভিসের সাইজটা খুব ছোট হয়। তো এটাও প্রসবের এক ধরনের প্রতিবন্ধকতা। তৃতীয় আমরা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে প্লাসেন্টার সমস্যা। প্লাসেন্টা যদি কোনো সমস্যাগ্রস্ত হয়, যেমন প্লাসেন্টা প্রিভিয়া কিংবা অ্যাবজর্পশন, মানে প্লাসেন্টাটা ছিঁড়ে গেল কোনো কারণে, কিংবা প্লাসেন্টাটা সামনের দিকে থাকলো, তাহলে সেক্ষেত্রে প্রসবে প্রতিবন্ধকতা আসতে পারে। জরায়ুর অকার্যকর সংকোচন। জরায়ু যদি পর্যাপ্তভাবে সংকুচিত না হয় তাহলে প্রসব প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এর কারণটাও সাধারণত দেখা যায় প্লাসেন্টার কারণ হতে পারে, বা মায়ের শারীরিক মানসিক চাপ, যে কোনো কারণে জরায়ুর সংকোচনটা নর্মাল হবে না, অকার্যকর সংকোচন হয়। প্রসবের সময় দীর্ঘায়িত হওয়া। যে কোনো কারণে যদি প্রসবের সময় দীর্ঘায়িত হয় তাহলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। শারীরিক ও মানসিক চাপ। অনেক সময় দেখা যায় যে শারীরিক কোনোই সমস্যা নেই, শুধু মানসিক চাপ, মানসিক টেনশন, উদ্বেগের জন্য, মায়ের শুধু শুধু ভয়ের জন্য প্রসবে
প্রতিবন্ধকতা দেখা দেয়। এটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যে প্রথম থেকেই একজন মাকে শুধু প্রথমবার মা হওয়ার সময় না, প্রত্যেকবার মা হওয়ার সময় সে একটা মানসিক খুব ভয়ে ভোগে। তো প্রথম থেকে আমাদেরকে কি করতে হবে, তাকে যে এরকম ওষুধের সাপোর্ট দিতে হবে কিংবা ফুড সাপ্লিমেন্ট দিতে হবে, তেমনি তাকে মানসিক সাপোর্টটা দেওয়া অত্যন্ত জরুরি। একজন ডাক্তার হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে অবশ্যই আমাদেরকে এই সাপোর্টটা দিতে হবে। তারপর আমরা যাব অস্বাভাবিক প্রেজেন্টেশনে। কি কি অস্বাভাবিক প্রেজেন্টেশন আসতে পারে? অস্বাভাবিক প্রেজেন্টেশনটা কি? অস্বাভাবিক প্রেজেন্টেশন বলতে আমরা এমন অবস্থাকে বুঝি যেখানে গর্ভে থাকা শিশুটি স্বাভাবিক অবস্থায় থাকে না, অবস্থানে থাকে না। মানে কি, তার যে সেফালিক প্রেজেন্টেশনটা হচ্ছে নর্মাল, এছাড়া বাকি যতগুলো প্রেজেন্টেশন হতে পারে সবগুলোই অস্বাভাবিক। স্বাভাবিক প্রসবে শিশুর মাথা নিচের দিকে থাকে এবং মুখ মায়ের পেটের দিকে থাকে, যাকে সেফালিক প্রেজেন্টেশন বলা হয়। কিন্তু যখন শিশুটি এই স্বাভাবিক অবস্থানে থাকে না, তখনই সেটা অস্বাভাবিক প্রেজেন্টেশন হিসেবে ধরা হয়। এর ফলে কি হয়? এর ফলে প্রসব জটিল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। অস্বাভাবিক প্রেজেন্টেশন গুলো কি কি? নর্মাল, মানে ব্রিজ প্রেজেন্টেশন। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে শিশুর পা বা নিতম্ব বের হতে চায়। ব্রিজ প্রেজেন্টেশনে তিনটি প্রধান ধরন রয়েছে। কমপ্লিট ব্রিজ, যেটা দেখা যায় যে পাটাই আগে বের হয়, নিতম্বের কাছাকাছি থাকে। আর এটা হচ্ছে ফ্রাঙ্ক ব্রিজ, সেটা শিশুর পা সোজা উপরের দিকে থাকে কিন্তু নিতম্ব প্রথমে বের হতে চায়। এই দুইটাই সাধারণত বেশি দেখা যায় আর কি। এ জাতীয় সমস্যা নর্মাল যদি প্রেজেন্টেশনটা সেফালিক প্রেজেন্টেশন হয় তাহলে ডেলিভারিটা খুব সহজেই হয়ে যায়। কিন্তু যদি আগে হাত পা কোনো কিছু আসে তাহলে কিন্তু ডেলিভারিটা অনেক জটিল আকার ধারণ করে। ট্রান্সভার্স লাই, এই অবস্থায় শিশুটি আড়াআড়ি অবস্থানে থাকে, অর্থাৎ শিশুর মাথা অথবা পা কোনো দিকেই থাকে না, বরঞ্চ কেন্দ্রটা শরীরের কেন্দ্রে থাকে। এই অবস্থায় আসলে স্বাভাবিকভাবে প্রসব হওয়া কখনোই সম্ভব নয়, কারণ যে জরায়ুর মুখ দিয়ে আসলে শিশুটা এইভাবে বের হইতে পারে না। এক্ষেত্রে সিজারিয়ান সেকশন অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে, না হলে ভিতরে শিশুটা মারা যাবে। ফেস প্রেজেন্টেশন অনেক সময় হয় ফেসটা আগে চলে আসে, তো এটা আমরা বলতে পারি যে এটাও তো এক ধরনের মানে মাথাটা নিচে, যেটা নর্মাল সেফালিক প্রেজেন্টেশনের একটা রূপ। কিন্তু মুখমণ্ডলটা যদি প্রথমে বের হতে চায় তাহলে কি হয়? দেখা যায় যে শিশুর মুখে আঘাত লাগতে পারে। এ কারণে এই প্রেজেন্টেশনটা আসলে জটিল। ব্রো প্রেজেন্টেশন, এই অবস্থায় হচ্ছে শিশুর মাথা সামান্য পেছনের দিকে বাঁকানো থাকে, যার ফলে কপালটা প্রথমে প্রসবের পথে চলে আসে। এই জাতীয় এই জাতীয় প্রেজেন্টেশনে নর্মাল ডেলিভারি আসলে সম্ভব, কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। একদম অভিজ্ঞ ডাক্তার গাইনোকোলজিস্ট যদি থাকে তাহলে সম্ভব, আর না হয় দেখা যায় যে নিউবর্ন বেবির ক্ষেত্রে অনেক আঘাতের যে সম্ভাবনাটা সেটা বেড়ে যায় আর কি। শোল্ডার প্রেজেন্টেশন, এই অবস্থায় শিশুর কাঁধ প্রথমে বের হতে চায়। এটি সাধারণত তখন ঘটে যখন শিশুটি ট্রান্সভার্স অবস্থানে থাকে। ঝুঁকি এবং ব্যবস্থাপনা, অস্বাভাবিক প্রেজেন্টেশন শিশুর এবং মায়ের উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে জন্মের সময় শারীরিক আঘাত, প্রসবের সময় দীর্ঘায়িত হওয়া, জরায়ু ফেটে যাওয়া বা প্লাসেন্টা সম্পর্কিত সমস্যার সম্ভাবনা বেড়ে যায়। প্রেজেন্টেশন নির্ধারণের জন্য চিকিৎসক আল্ট্রাসাউন্ড বা অন্যান্য পরীক্ষা ব্যবহার করতে পারেন। আসলে এখন আল্ট্রাসাউন্ড করাটাই সবচেয়ে বেটার, যে
যখন ডেট চলে আসবে, আমাদের ইডিটি কাছাকাছি চলে আসবে, সপ্তাহখানেক আগে যদি একটা আল্ট্রাসাউন্ড করা যায়, তাহলে প্রেজেন্টেশন গুলি মানে তখন শিশু কি অবস্থায় আছে সেটার একটা ধারণা পাওয়া যায়, এবং সেক্ষেত্রে আমরা ঠিক করতে পারি যে এটা কি নর্মাল ডেলিভারি সম্ভব নাকি সিজারিয়ান সেকশনে যেতে হবে, সেটা আমরা একটা ধারণা নিতে পারি। এ ধরনের পরিস্থিতি যাতে জটিল না হয় তার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রসবের সময়কালীন মনিটরিং এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে কিন্তু আমাদের মেডিসিনও আছে, যেটা এখানে আমি যোগ করিনি, কিন্তু নর্মাল প্রেজেন্টেশন যেন হয়, স্বাভাবিকভাবে যেন জন্ম হয়, এ কারণে কিন্তু আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে পারি। এখানে আমাদের কিছু ছবি আছে সহজে বোঝার জন্য এবং মনে রাখার জন্য, ঠিক আছে? এইগুলি যতক্ষণ প্র্যাকটিক্যাল আমরা না দেখবো ততক্ষণ আসলে শুধু পড়ে সেভাবে মনে থাকবে না, এই জন্য ছবিগুলি খুব প্রয়োজনীয়। আপনারা এছাড়াও ইউটিউবে অনেক কিংবা গুগলে অনেক ছবি পেয়ে যাবেন, হ্যাঁ, দেখে নিতে পারেন। এই যে সেফালিক প্রেজেন্টেশনটা, যেটা নর্মাল ডেলিভারির জন্য এই প্রেজেন্টেশনটাই জরুরি। এই প্রেজেন্টেশনটা না হলে আমরা আসলে রিস্ক নিতে পারি না। নর্মাল ডেলিভারি আসলে অন্যান্য প্রেজেন্টেশনেও হয়, কিন্তু খুবই রিস্কি। হয় বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিংবা মায়ের কোনো ক্ষতি হতে পারে। এই যে ব্রিজ প্রেজেন্টেশনটা, এখানে এই যে জরায়ুর মুখটা, এখানে কি আসছে প্রথমে, এই যে শিশুর নিতম্ব চলে আসছে, দেখছেন? এখানে অবলিক প্রেজেন্টেশন, এই যে বাঁকা হয়ে আছে। ট্রান্সভার্স প্রেজেন্টেশন, যেটা ট্রান্সভার্স লাইট বলেছি আমরা, এই যে পুরোপুরি সে এভাবে আছে, এটা বের হবে কিভাবে? এতটুক জায়গা দিয়েও কিভাবে বের হবে? এভাবে থাকলে একটা তো কোনো দিক থেকে শুরু হইতে হবে, তাই না? এক্ষেত্রে মায়ের জরায়ু ফেটে যেতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। অস্বাভাবিক প্রেজেন্টেশনের আরেকটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র প্রেজেন্টেশন। দেখেন, এটার ছবিটা দেখেন, অক্সিপিটো পোস্টেরিয়র প্রেজেন্টেশনটা এটাও হতে পারে, এটা হচ্ছে অক্সিপিটো ইন্টেরিয়র, এটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র, ঠিক আছে? এটা কিন্তু আমরা যদি আগের ছবিটায় যাই, দেখেন এই যে সেফালিক প্রেজেন্টেশনটার মতোই মাথায় আগে আসছে, কিন্তু এটা কেন অস্বাভাবিক? এটা কেন অস্বাভাবিক? যেহেতু মাথায় আগে আসছে, এটা হয় কি, এই যে দেখেন, এটা অস্বাভাবিক প্রেজেন্টেশন, কারণ এটা হচ্ছে শিশুর মুখ মায়ের পেটের সামনের দিকে থাকে এবং মাথার পেছনের অংশ বা অক্সিপুট মায়ের পিঠের দিকে থাকে, ঠিক আছে? যেহেতু মুখটা সামনের দিকে থাকে, সেহেতু মুখে আঘাত লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই কারণে এই অক্সিপুট এন্টেরিয়র কিংবা অক্সিপুট পোস্টেরিয়র যেটাই হোক, মানে এ পাশে ঘুরে থাকুক আর সেই পাশে ঘুরে থাকুক, ওই পাশে ঘুরে থাকুক, দুইটাই কিন্তু অস্বাভাবিক, ঠিক আছে? মনে থাকবে আমাদের? জি ম্যাম। এরপর আসছি আমরা কর্ড প্রেজেন্টেশন। কর্ড জিনিসটা কি বলেন আমাকে? ইসমাতারা খাতুন, জি ম্যাম। কর্ড কি? কর্ড হচ্ছে, কর্ড হলো এমন একটি পজিশন বা অবস্থান যেখানে গর্ত থাকা বা একটা হচ্ছে গর্তের মতন অবস্থান থাকে, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে কর্ড পজিশন। হ্যাঁ, হয়নি আসলে, আমি বলে দিচ্ছি। আম্বিলিকাল কর্ডটা বোঝানো হয়েছে। কর্ড মানে একটা তার কিংবা যেটা বলা যায় আর কি বাংলায়, মানে যে আম্বিলিকাল কর্ডটা থাকে, যেটা হচ্ছে আমাদের প্লাসেন্টা থেকে শিশুর নাভিরজ্জুতে যে একটা কর্ড থাকে, ঠিক আছে? সেটাই। আর এখানে হচ্ছে দুইটা মানে ধমনী আর শিরা, এই জিনিসটাই থাকে, দুইটা ধমনী একটা শিরা থাকে। তো সেটাই হচ্ছে কর্ড। তো
নর্মাল হচ্ছে আগে ফিটাসটা বের হবে, তারপর আপনার কর্ডটা তো ফিটাসের সাথেই বের হবে, যেহেতু এর নাভির সাথে লাগানো থাকে, তাই না? তারপর এই যে আমরা এই ছবিটা দেখি, এই যে ধরেন এই যে প্লাসেন্টা, তাই না? প্লাসেন্টার সাথে এই যে একটা দড়ি দড়ি দড়ির মতো একটা আছে না, যেটা শিশুর নাভিতে লেগে থাকে, সেটাই হচ্ছে কর্ড। তো প্রথমে কি হবে, নর্মাল ওয়েতে হচ্ছে প্রথমে ফিটাসটা বের হবে, তারপর ফিটাসের নাভির সাথেই তো কর্ডটা বের হবে। তার কয়েক মিনিট পর, হয়তো 5-7 মিনিট পর আবার তার জরায়ু সংকোচন শুরু হবে, এবং তারপর প্লাসেন্টাটা জরায়ু থেকে আলাদা হবে, এবং তারপর প্লাসেন্টাটা বের হবে, তাই না? এটা হচ্ছে নর্মাল। কিন্তু কর্ড প্রেজেন্টেশনটা কি, আগেই কর্ড চলে আসবে, সেটাই হলো কর্ড প্রেজেন্টেশন। ঠিক আছে? প্রেজেন্টেশনটা কি, যেটা আগে আসে সেটাই প্রেজেন্টেশন। ফিটাসের যে অঙ্গটা আগে আসে সেটাই কিন্তু সেই প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। ফেস আগে আসলে ফেস প্রেজেন্টেশন, ব্রিচ আগে আসলে ব্রিচ প্রেজেন্টেশন। ঠিক আছে? যেটা আগে জরায়ুর মুখে আপনি দেখতে পারবেন, দেখা যাবে, সেটাই প্রেজেন্টেশন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমাদের আম্বিলিকাল কর্ডটা, নারীটা আগে চলে আসে, তাহলে সেটা কর্ড প্রেজেন্টেশন। ঠিক আছে? বোঝাতে পেরেছি আমি? তো এটা আসলে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় কর্ড প্রেজেন্টেশনটা। কারণ কি? কারণ হচ্ছে যখন কর্ড আগে আসবে, কর্ডটা কোনো চাপ খেতে পারে। ঠিক আছে? শিশুর গায়ে চাপা লাগতে পারে, কিংবা এটা একটা তো অস্বাভাবিক অবস্থা, তাই না? তো তখন পর্যন্ত কিন্তু জন্মের পর পর্যন্ত, জন্মের পরে কি করি আমরা, নাভিটা কেটে দেই না? কেটে যে দুই পাশে লক করে দেই আগে, তারপরে কেটে দেই। তার মানে তখন থেকে কিন্তু বাচ্চাটা শ্বাস নেওয়া শুরু করে, তাই না? শিশু জন্মের পর পর যে কাঁদে, চিৎকার করে, নিঃশ্বাস নেওয়া শুরু করে, তার আগে পর্যন্ত তার শরীরে যে অক্সিজেন সাপ্লাইটা হচ্ছে, সেটা কোত্থেকে হচ্ছে? সেটা প্লাসেন্টা থেকে, মায়ের শরীর থেকে হচ্ছে, কর্ডের মাধ্যমে তার শরীরে প্রয়োজনীয় সবকিছু অক্সিজেনটা তো মুহূর্তে মুহূর্তে লাগছে, মিনিটে মিনিটে না, মুহূর্তে মুহূর্তেই লাগছে আমাদের, তাই না? তো তারও তো অক্সিজেন লাগছে ফিটাসের। সেই অক্সিজেনটা সে কোথায় পাচ্ছে? সেটা তো মায়ের থেকেই পাচ্ছে, এবং এই আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। এখন আপনি এই কর্ডটা মনে করেন একটা পাইপ, এটা দিয়ে তার অক্সিজেন এবং প্রয়োজনীয় সবকিছু যাচ্ছে, সেটা যদি আপনি চাপা দিয়ে রাখেন, তাহলে কি হবে? একটু পরে সে নীল হয়ে যাবে অক্সিজেনের অভাবে, এবং সে মারাও যেতে পারে বেশিক্ষণ অক্সিজেনের অভাব থাকলে। তো যতক্ষণ সে জন্ম না হচ্ছে ঠিকঠাক মতো, কান্না শুরু না করছে, ততক্ষণ তো তার হার্টও চালু, মানে তার নিঃশ্বাস চালু হচ্ছে না, ফুসফুস চালু হচ্ছে না। হ্যাঁ। তো এই কারণে কর্ড প্রেজেন্টেশনটা অনেকই জটিল এবং বিপজ্জনক। ঠিক আছে? তো কর্ড প্রেজেন্টেশনটা আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে প্রোল্যাপড কর্ড, আর একটা হচ্ছে অকাল কর্ড প্রেজেন্টেশন। এই দুইটা ধরন আছে। তো প্রোল্যাপড কর্ডের ভিতরে কি হয়, এটা হচ্ছে যখন শিশুর শরীর বের হওয়ার আগেই, শিশুর শরীরের কোনো অংশ বের হওয়ার আগেই শুধুমাত্র কর্ডটা বেরিয়ে আসবে, তখন এটাকে আমরা বলবো প্রোল্যাপড কর্ড। ঠিক আছে? আর অকাল্ট কর্ড প্রেজেন্টেশনটা কি, যখন শিশুর শরীরের সাথে, শরীরের কোনো অংশ বের হয়েছে, সেটার সাথে দেখা যায় কর্ডটা বের হয়ে আসছে, সেটা হচ্ছে অকাল্ট কর্ড প্রেজেন্টেশন। সাধারণত আমরা অনেক ক্ষেত্রে শুনি এরকম যে বাচ্চার গলায় নার পেঁচায় ছিল। হ্যাঁ, যে এই বেবিটা যে হয়েছে, ওর গলায় নার পেঁচায় ছিল। ঠিক আছে? তো এটাই হচ্ছে অকাল্ট কর্ড প্রেজেন্টেশন। হ্যাঁ, যখন তার গলায় পেঁচানো থাকবে, কিংবা হাতে পেঁচানো থাকবে, কিংবা ধরা থাকবে, কিংবা কোনোভাবে শিশুর শুধু নাভির সাথেই কর্ডটা বের হবে, এছাড়া আর কোনোভাবে কর্ড বের হওয়াটা নর্মাল না। যেভাবেই বের হোক সেটা অ্যাবনর্মাল। ঠিক আছে? যদি প্রথমে শুধু শিশু ফিটাসটা বের হওয়ার আগে শুধু কর্ডটা বের হয়, সেটা হচ্ছে প্রোল্যাপড কর্ড প্রেজেন্টেশন। আর যদি শিশুর কোনো অঙ্গের সাথে গলায় পেঁচিয়ে থাকুক, হাতে ধরা থাকুক, যেভাবেই হোক, তার শুধু যদি কর্ডটা বের হয়, তখন সেটা হবে অকাল্ট কর্ড প্রেজেন্টেশন।
আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে এটাই কর্ড প্রেজেন্টেশন। এই যে কর্ড আগে আসতেছে, হ্যাঁ, কখনোই কর্ড আগে আসবে না, এটা প্লাসেন্টার সাথে যুক্ত, সেখানেই থেকে যাবে। যখন ফিটাসটা বের হবে তার নাভির সাথে যেহেতু লাগানো আছে, তার নাভির সাথেই এটা বের হবে, এটাই নিয়ম। কিন্তু যখন যে কর্ডটা শুধু আগে চলে আসবে, এই যে দেখেন আপনারা এই ছবিটা দেখলে আসলে মনে থাকবে যে এই যে শিশুটা কিন্তু বের হয় নাই, সে ভিতরেই আছে, শুধু কর্ডটা বের হচ্ছে, এটা হচ্ছে কর্ড প্রোলাপস। আর যখন এই যে শিশুটার সাথে কর্ডটা পেঁচিয়ে আছে, হ্যাঁ, যে কোনো ভাবে গলায় হোক হাতে হোক যে কোনো ভাবে পেঁচিয়ে থেকে বের হচ্ছে শিশুর সাথে, এখানে তো জায়গাটা খুবই মা
আচ্ছা, আমরা কত দূর পর্যন্ত গিয়েছি? আমি তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, নেটের সমস্যা করছিল। ম্যাম আপনি ওই যে প্লাসেন্টা মানে কর্ডটা বের হয়ে যায় অস্বাভাবিক ভাবে, ওই প্রসেসে ছিলেন। কট প্রেজেন্টেশন। আচ্ছা, কর্ড প্রেজেন্টেশনটাই আসলে আমাদের লাস্ট আজকের টপিক ছিল, তারপর ওটা আমি আবার আলোচনা করি। হ্যাঁ, কর্ড প্রেজেন্টেশন, ঠিক আছে। কর্ড হচ্ছে আম্বিকাল কর্ড, যেটা হচ্ছে প্লাসেন্টা এবং ফিটাসের মধ্যে যে কর্ডটা থাকে, একটা কর্ড লাগানো থাকে, সেটাই হচ্ছে কর্ড। যদি কোনো কারণে কর্ড আগে বের হয় তাহলে সেটা হবে কর্ড প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশনটা হচ্ছে যেটা আগে আসবে সেটাই প্রেজেন্টেশন। ঠিক আছে, যদি সেফালিক প্রেজেন্টেশন, মাথাটা আগে আসবে। যদি জ্বরের মুখে আমরা কি দেখবো, যদি শিশুর নিতম্ব দেখি আগে, সেটা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশনটা এটাই। যদি কর্ডটা আগে আসে সেটা কর্ড প্রেজেন্টেশন, এবং সেটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে আমাদের প্রোল্যাপড কর্ড, ঠিক আছে, আরেকটা অকাল্ট কর্ড প্রেজেন্টেশন। প্রোল্যাপড কর্ডটা কি, সেখানে আমরা দেখব যে ফিটাসটা বের হওয়ার আগে, ফিটাসের কোনো অঙ্গ বের হওয়ার আগে শুধু কর্ডটা বের হয়ে আসছে, একদমই অস্বাভাবিক এটা। আর জি না, আর 5 মিনিট পরে অফ করেন, ঠিক আছে। তো যখন শুধু কর্ডটা বের হয়ে আসবে সেটা হচ্ছে প্রোল্যাপড কর্ড। আর অকাল্ট কর্ড প্রেজেন্টেশন কোনটা, যদি শিশুর কোনো অঙ্গের সাথে কর্ডটা পেঁচানো থাকে, গলার সাথে থাকে, অনেক সময় হাতের সাথে থাকে, অনেক সময় এগুলো হলে এটা হচ্ছে অকাল্ট কর্ড প্রেজেন্টেশন। নর্মাল যেটা, সেটা হচ্ছে প্রথমে ফিটাসটা বের হয়ে আসবে, তারপর তার নাভির সাথে যেহেতু কর্ডটা লাগানো থাকে, নাভির সাথে আস্তে আস্তে কর্ডটা বের হবে, এবং শিশু জন্মের পরে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে 5-7 মিনিট পরে আবার জরায়ু সংকোচন শুরু হবে। তারপর প্লাসেন্টাটা জরায়ু থেকে আলাদা হবে, প্লাসেন্টা বের হবে, তখন পুরোটা কর্ড প্লাসেন্টার সাথে যে লেগে আছে সবটা বের হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু যদি কর্ডটা আগে বের হয় কিংবা শিশুর সাথে পেঁচানো থাকে, সেক্ষেত্রে জটিলতাটা কি? জটিলতা হচ্ছে কর্ডটা তো মূলত অক্সিজেন সাপ্লাই করে, ঠিক আছে, এবং সব ধরনের পুষ্টিও সাপ্লাই করে, কিন্তু সেই মুহূর্তে অক্সিজেনের অভাবে শিশু এমনকি মারাও যেতে পারে, কোনো সমস্যাও হতে পারে, এমনকি মারাও যেতে পারে। তো সে যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, ভূমিষ্ঠ হবে, তারপরে সে কান্না করবে, তারপরে কিন্তু আমরা কর্ডটা কাটবো। ঠিক আছে, তো ততক্ষণ কিন্তু অক্সিজেন সাপ্লাইয়ের একমাত্র মাধ্যম এই কর্ডটাই, প্লাসেন্টা থেকে অক্সিজেন সাপ্লাই করবে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে আমরা ছবিটা দেখছিলাম, হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফিটাস, এই ফিটাসটা এখানে বেরোবে, তার আগেই যদি কর্ড চলে আসে, এই যে এটা হচ্ছে প্রোলাপস কর্ড, যে ফিটাসটা বের হওয়ার আগেই কর্ডটা চলে আসছে। আর এটা হচ্ছে অকাল্ট প্রোলাপস। ঠিক আছে, এই যে শিশুর সাথে পেঁচিয়ে আছে, হয় গলায় পেঁচানো থাকবে, না হাতে পেঁচানো থাকবে, কর্ডটা পেঁচিয়ে আছে। এভাবে পেঁচিয়ে থাকলে কর্ডটা চাপ লাগতে পারে, এবং চাপের কারণে শিশু অক্সিজেন না পেতে পারে। ঠিক আছে, কর্ড প্রেজেন্টেশনের কারণগুলি কি কি? ব্রিজ প্রেজেন্টেশন হলে কর্ড প্রেজেন্টেশন হতে পারে, কারণ ব্রিজ প্রেজেন্টেশন একটা অস্বাভাবিকতা। শিশুটা যেহেতু নিজের ভুল অবস্থানে থাকে, সেহেতু তার সাথে কর্ডটা পেঁচায় যেতে পারে। ঠিক আছে, এছাড়াও টুইন প্রেগনেন্সি, এটাও একটা অস্বাভাবিকতা, এই কারণেও কর্ডটা পেঁচানো থাকতে পারে।
পলিহাইড্রোমিয়াসিস, এটা আমরা গত ক্লাসে পড়েছি। পলিহাইড্রোমিয়াসিসটা কি? এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যদি কোনো কারণে, কোনো অস্বাভাবিক কারণে যদি অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যায় গর্ভে, তাহলে সেই বেশি অ্যামনিওটিক ফ্লুইডের কারণে কর্দটা ভাসতে ভাসতে শিশুর গায়ে পেঁচিয়ে যেতে পারে। এছাড়াও প্রিম্যাচিউর লেবারে কি হয়, আমাদের ইডিডি আসার আগেই প্রসব বেদনা শুরু হয়ে যায় কোনো কোনো কারণে, ঠিক আছে? তো এক্ষেত্রে তো শিশু পজিশনই নিতে পারে না সঠিকভাবে, যে সে যে পজিশন নিবে সেটাই সময় পায় না, এ কারণে কর প্রেজেন্টেশন হতে পারে। এর লক্ষণ এর লক্ষণ হচ্ছে যখন ডাক্তার কিংবা মিডওয়াইফার যখন স্টেথোস্কোপ দিয়ে দেখবে হার্ট রেটটা যখন শিশু মনিটরিং করবে, তখন হার্ট রেটে বোঝা যাবে যে তার কর্ডে তার সামনে অথবা পিছনে, এটা বোঝা যাবে, ঠিক আছে? তো আমরা ব্যবস্থাপনা কি যেতে পারি? এর ব্যবস্থাপনা হচ্ছে প্রাথমিক তৎপরতা। যদি আগে থেকে কোনো কারণে বোঝা না যায়, ঠিক আছে, যদি আমরা কোনো ভাবে বুঝতে না পারি, যে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। সেটা কিভাবে? মাকে এমন ভাবে রাখতে হবে যেন নারীর উপরে চাপ কম পড়ে, ঠিক আছে? পজিশনটা এদিক সেদিক করে দিতে হবে এবং অক্সিজেন দিতে হবে মাকে, যেন মাকে অক্সিজেন দেওয়ার কারণে যেন কর্তা চাপ লাগলেও যেন একটু বেশি অক্সিজেন পায় ফিটাস, ঠিক আছে? আর যদি আমরা আগে থেকে বুঝতে পারি, তাহলে অবশ্যই সিজারিয়ান সেকশনই এটার সমাধান। কারণ অনেকক্ষণ অক্সিজেন না পেলে বাচ্চাটা, কিন্তু একটা সুস্থ সবল বাচ্চাও সেই ক্ষেত্রে সেই সময় মারা যেতে পারে, ঠিক আছে, মানে কয়েক মিনিটের ব্যবধানে। তো সেক্ষেত্রে এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সমস্যাটা থেকে আমরা বের হতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। জয়ন্তদা, আপনি অফ করতে পারেন রেকর্ডিং। তো আজকে আমরা যা আলোচনা করলাম, এটা আপনারা আজকে বাসায় পড়ে ফেলবেন এবং এটা নোট ডাউন করে ফেলবেন। এর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টা আগামী ক্লাসে শেষ করব। তো আগামী ক্লাসে আমরা প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে? এটা পিডিএফ দেয়া যায় কিনা? এই ক্লাসটা তো রেকর্ডিং থাকে, রেকর্ডিংটা সাথে সাথে পেলে ভালো হয় ম্যাম। দেরি করে দিলে দেখা যায় 2-3টা ক্লাস জমা হয়ে যায়, তখন ওটা আসলে করা সম্ভব হয় আচ্ছা, না। এটা আমাদের জয়ন্তদা দেখবেন অবশ্যই। জয়ন্তদা, রেকর্ডিংটা আমাদের স্টুডেন্টরা যেভাবে চাচ্ছেন, এটা আপনারা এসডি তে বলবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আপনারা নিতে পারেন। এছাড়াও প্রশ্ন উত্তর যখন পড়াবো আমি, এখানে যেভাবে সাজানো আছে এখান থেকেও নিতে পারেন। পিডিএফ দেওয়ার তো আমাদের সিস্টেম নাই, যেহেতু ক্লাসটা রেকর্ডিং থাকে, সেহেতু এখান থেকেই নিতে হবে আপনি। আর আপনার টেস্ট পরীক্ষা কেমন হলো, কামরুন নাহার? জি ম্যাম, হয়েছে মোটামুটি, খুব একটা ভালো না। আচ্ছা, আপনার প্রশ্নটা কিন্তু আমি চেয়েছিলাম যেন আমাদের ডিএইচএমএস অনলাইন টিউশন যে ফেসবুক গ্রুপটা আছে, ওখানে যদি প্রশ্নটা দিয়ে দেন, একটু আমাকে মেনশন করে দিলে আরো বেশি ভালো হয়। তাহলে আমি ফাইনালের জন্য একটা সাজেশন করব। তো তো টেস্টের প্রশ্নটা হলে আমার জন্য ভালো হতো, ঠিক জি আছে? ম্যাম, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ জয়ন্ত দা। আচ্ছা, আমাদের ক্লাস তো শেষ, তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।